আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফ্যান ফলোয়ারবৃন্দ, আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ, এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা ফেসবুক যে গ্রুপ, এই গ্রুপটারও অ্যাডমিন এবং ফাউন্ডার। আমরা আজকে আলোচনা করব খুবই ইন্টারেস্টিং একটা কেস। এই রুগীর নাম হচ্ছে ইলানুর রহমান। ওনার বয়স হচ্ছে মাত্র 18 বছর। ওনার বাবা একজন হার্টের রোগী, যার হার্টে রিং পরানো। তো এই যে আমাদের ইয়াং ম্যান, সে একজন আমাদের মাদারীপুর সদর যে রয়েছে ওই কলেজের একজন স্টুডেন্ট, সে একজন সায়েন্সের ছাত্র। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে তার যে বুকে ব্যথা উঠছিল, সেই ব্যথাটা অ্যাজ লাইক টিপিক্যাল ফিচারের মতো অনেক সময় সে মনে করছে যে এটা বুঝি হার্টের ব্যথা। আপনারা এটাই করেন যে অনেক সময় ঘ্যাসের ব্যথাকে হার্টের ব্যথা, আবার অনেক সময় হার্টের ব্যথাকে ঘ্যাসের ব্যথা হিসেবে মিলাইয়া ফেলান, যার জন্য আমাদের এই সমস্যাগুলো হয়। যে রোগীগুলো অনেক সময় দেখা যায় ভুল চিকিৎসা পায় এবং এই রোগীগুলোই পরবর্তীতে ক্ষতি হয়। বিশেষ করে যদি এটা হার্টের ব্যথা হয়ে থাকে আর যদি সে চিকিৎসা পায় ঘ্যাসের, তাহলে কিন্তু এই রোগীটা খারাপ হয়ে যায় এবং মারাও যেতে পারে। আর আবার যখন সাধারণত যদি এটা হার্টের ব্যথা না হয়, যদি এটা গ্যাস্ট্রিকের ব্যথা হয়, তার সাধারণত সহজে এই রোগীর কোনো ক্ষতি হয় না নর্মালি। কিন্তু ভয়ে অনেক সময় রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে প্যালপিটেশন হয়, হার্টবিট বেড়ে যায়। তো আমরা আমাদের যে রোগীটা আসছিল আমাদের কাছে, ইলানুর ভাই, ওনাকে একটু দেখাবো। ওনার যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা ওনার মূলত পেপটিক আলসার ডিজিজ ছিল এবং সাথে ডিসলিপিডিমিয়া ছিল, যেটা আমরা বলি যে চর্বিতে প্রবলেম। তো আমরা একটু রোগীটাকে একটু দেখাই। আসসালামু আলাইকুম। জি ইয়াং ম্যান, কেমন আছো তুমি? আমার কাছে যখন তুমি আসছিলা তখন তোমার সমস্যাগুলো কি কি ছিল বলো? প্রথম সমস্যা ছিল বুকের ধড়ফড় করতো, প্যালপিটেশন হইতো, এরপর হচ্ছে কিছুটা জ্বালা পোড়া শুরু হইতো, এরপর বুকে ব্যথা হইতো, এই জায়গায় ব্যথা, এই জায়গায় ব্যথা হইতো। এই ব্যথাটা কি এক জায়গায় থাকতো না ছড়াই যেত? এক জায়গায় থাকতে বলতে কিছুক্ষণ থাকতো, পুরো শরীর ছড়াইতো না। পুরো শরীর ছড়াইতো না। কোন জায়গাটা ব্যথাটা উঠতো? এক আঙ্গুলে ব্যথা হতো, আপনার এই যে সেন্ট্রাল চেস্ট পেইন, এই জায়গায় ব্যথাটা হতো। এখন এক জায়গায় ব্যথাটা মুভমেন্ট করে না। হাত দিয়ে দেখো, হাত দিয়ে ধরো একটু, এই জায়গায় ব্যথাটা কি পিছনে যাইতো? না, পিছনে যাইতো না। এই যে খুবই ইন্টারেস্টিং বিষয়, যেখানে হাত দিয়ে ধরছো ওই জায়গাটাই ব্যথা যদি হয়, তুমি যদি একজন সায়েন্সের ছাত্র, এইটাকে আমরা বলি সেন্ট্রাল চেস্ট পেইন। হাত দিয়ে ধরো, এই সেন্ট্রাল চেস্ট পেইন এক আঙ্গুল দিয়ে মনে হয় যে এই জায়গায় ব্যথাটা, এইটাই আমরা মনে হয় যে এক আঙ্গুল দিয়ে দেখাই যায়। রোগী যখন আইডেন্টিফাই করতে হবে যে এই জায়গায় ব্যথা, এইটা হলো গ্যাস্ট্রিকের ব্যথা। আর যখন বলবে যে না, এই যে ব্যথাটা আছে যেখানে ধরছো ওখানে পুরো জায়গাটা সরাই গেছে এবং এই ব্যথাটা পিছনে গেছে, অথবা ব্যথাটা বাম হাতে চলে আসে, তাহলে সেইটাকে কি, সেইটা হলো হার্টের ব্যথা। তো আমরা এই জন্যই বলতেছি ইন্টারেস্টিং কেস। আমরা যে পেপটিক আলসার ডিজিজ এবং ইসের ভিতরে যে ডিফারেন্স করব, তা আমরা আলাদা করার জন্য এই যে সেন্ট্রাল চেস্ট পেইন থাকবে, এই জায়গায় ব্যথা, এক আঙ্গুল দিয়ে রোগী বলবে যে এই জায়গায় ব্যথা, এবং এই ব্যথাটা কোনো জায়গায় মুভমেন্ট করবে না। মুভমেন্ট করলে সেইটা সাধারণত হার্টের ব্যথা। যেমন সেন্ট্রাল চেস্ট পেইন রেডিউ দ্য ব্যাক, পিছনে যায়। সেন্ট্রাল চেস্ট পেইন এটা সরাই যাবে, ডিফিউজ করবে, এটা ইপিগ্যাস্ট্রিক রিজিয়ামে আসবে, রিজনে চলে আসবে, ইপিগ্যাস্ট্রিক এখান থেকে ব্যথাটা হবে। এবং এই সেন্ট্রাল চেস্ট পেইন আমাদের থ্রোট, গলা পর্যন্ত রেডিয়েশন করবে, আর ইপিগ্যাস্ট্রিয়াম থেকে এই যে থ্রোট পর্যন্ত চলে আসবে। এইগুলো হলো যে টিপিক্যাল ফিচার। সাধারণত 5টা ফিচার আছে। 1 নম্বর সেন্ট্রাল চেস্ট পেইন, যেটা সরাই যাবে। আমার এই রুগীর সরাই নাই, এক জায়গায় ছিল বা এক আঙ্গুল দিয়ে ব্যথা। 1 নম্বর যে সিভিয়ার চেস্ট পেইন, এই ব্যথাটা পিছনে যাবে। 2 নম্বর ব্যথাটা বাম হাতে রেডিয়েশন করবে। 3 নম্বর এই ইপিগ্যাস্ট্রিয়াম থেকে ব্যথাটা এই গলা পর্যন্ত আসবে। 4 নম্বর আর একটা হলো যে আমার এই গলার এখানে চিপে ধরবে, আমরা বলি জ এক, থুতনি, সেটা চিপে ধরবে। এই 5টা পেইন বা সিমটম থাকলে সেটা আমরা সাধারণত হার্টের ব্যথা। তো আল্লাহর রহমতে আমাদের এই রুগীর যেটা ছিল যে পেপটিক আলসার ডিজিজ, আমরা কেন বললাম এই রুগীকে আমরা যেই দেখাইছি, দেখেন এখানে হচ্ছে এইচ পাইলোরি, এটা আমরা এলাইজা মেথডে করেছিলাম। এটা 22.3 ছিল, 22.3, যেটা পজিটিভ, যেটা নর্মাল ভ্যালু সাধারণত 12-র নিচে থাকবে। 12-র নিচে থাকলে সেটা নর্মাল হবে, 12-র নিচে। কিন্তু 12-র উপরে থাকলে সেটা
অ্যাবনর্মাল। এখানে 12 থেকে 20 পর্যন্ত সেটা আইদার পজিটিভ আইদার নেগেটিভ, যেটা যে কোনো একটা হতে পারে, কিন্তু 20-এর উপরে 100% সেটা পজিটিভ। তো এই রুগীর আছে 22.30, দ্যাটস মিন এটা পজিটিভ, 20-এর উপরে 12-এর উপরে, সুতরাং এটা অবশ্যই পজিটিভ। কিন্তু এই রুগীর আমরা ফুল কোর্স কমপ্লিট করার পর আজকে ওই রুগীর যখন টেস্ট করছিলাম তখন সেই টেস্টটা ছিল 12 আগস্ট, আর এই রুগী গতকালকে আগের দিন টেস্ট করছে 28 আগস্ট। হ্যাঁ, ওনার এখন রেজাল্টটা আছে এই যে দেখেন মাত্র 8.6। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার এখন যেই সমস্যা, এখন তার সেরকম পেইন ওঠে না, এখন বুক জ্বালাপড়াও নাই, এখন যে বুক ধরপড় ছিল প্যালপিটেশন সেটাও নাই, তা আল্লাহর মতো পুরো সুস্থ আলহামদুলিল্লাহ। তো পেপটিক আলসার, যে পেপটিক আলসার রয়েছে, এই পেপটিক আলসার অবশ্যই কিওরেবল ডিজিজ। যদি আর্লি ডায়াগনোসিস করা যায়, প্রপার চিকিৎসা দেয়, অবশ্যই ভালো হয়ে যায়। তবে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, অত্যাধিক চর্বি জাতীয় খাবার সেটা অ্যাভয়েড করতে হবে, অত্যাধিক ঝাল মশলা জাতীয় খাবার এটা অ্যাভয়েড করতে হবে, বেকারি যে সমস্ত খাবার রয়েছে সে সমস্ত খাবারও আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, মশলা, অত্যাধিক মশলা এইগুলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাংচুয়াল হতে হবে, টাইমলি সব কিছু করতে হবে, সময় মতো খাওয়া, সময় মতো সব কিছু করা। দেখা যায় আমি সকালে এই আমাদের এই যে সায়েন্সের স্টুডেন্ট, সে বিলিয়ন স্টুডেন্ট একজন, তো তার এই স্টাডির কারণে সে সময় মতো খাইতে পারে না, না খাওয়ার কারণে তার এই পেপটিক আলসার ডিজিজটা হয়েছে। এবং সে একজন পুলিশ কর্মকর্তার একজন ছেলে, তার আব্বু একজন পুলিশ কর্মকর্তা। তো আল্লাহর রহমতে এখন সে সুস্থ আছেন। তো আমার পক্ষ থেকে যে মেসেজটা হচ্ছে যে আপনারা অবশ্যই বুকের ব্যথা হলে দেরি না করে নিকটস্থ যে কোনো একজন MBBS ডাক্তারকে দেখাবেন। আর যদি না পারেন, যদি সবচেয়ে ভালো হয় যদি একজন হার্টের চিকিৎসক, যে হৃদরোগের সাথে সম্পৃক্ত, অথবা হৃদরোগের ডিগ্রি রয়েছে, অথবা হৃদরোগে তার অভিজ্ঞতা রয়েছে, এইরকম অ্যাটলিস্ট না হলেও তার 6 মাস বা 1 বছর বা 3 বছর এরকম ডিগ্রি রয়েছে, ট্রেনিং রয়েছে কার্ডিওলজিতে, তাকে দেখাবেন। তাতে কি হবে, আপনার রোগ ডায়াগনোসিস হবে এবং সঠিক চিকিৎসাটা হবে। তো আল্লাহর রহমতে আমার রোগী এখন সে স্বয়ংভাবে পরিপূর্ণভাবে সুস্থ রয়েছেন। এবং তার আমার পক্ষ থেকে মেসেজ হচ্ছে সময় মতো খাইতে হবে আপনাদের। সময় মতো না খাওয়ার কারণে যারা স্টাডি করেন, যারা বিভিন্ন ছাত্র বিভিন্ন জায়গায় পড়ালেখা করেন অথবা বিভিন্ন জব করেন, দেখা যায় সকালে খাবার দুপুরবেলা খেয়ে ফেলা, এর জন্য এই সমস্যাটা বেশি হয়। এবং খাবার সাথে সাথে পানি না খাওয়া, অত্যাধিক পানি খাবারের সাথে না খাওয়া, খাবার আগে পানি, খাবার মাঝখানে গলায় বদলে খাবেন, এছাড়া খাবেন না। খাবার 1 ঘন্টা পর পানি, কেন খাবার পরে আমাদের ডাইজেশন পিরিয়ড রয়েছে, টাইম ডাইজেশন, এই সময়টা মিনিমাম আমরা বলি 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই সময় না খাওয়াই উত্তম, এই সময়ের পর আপনি পানি খেতে পারবেন। হ্যাঁ, আর যদি খাবার শুরুতে পানি খান, এটা আপনার মিউকাস মেমব্রেন বেশি সিক্রেশন হবে, এইটা আপনাদের খাবার বিপাক ক্রিয়ায় সাহায্য করবে এবং খাবার সঠিকভাবে ডাইজেশন হবে। তো সকল ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। এবং আপনারা যারা হার্টের সমস্যা, এরকম পেপটিক আলসার ডিজিজ নিয়ে ভুগতেছেন, তারা আমার কাছে আসতে পারেন। বুকের ব্যথা অথবা মেডিসিনের সমস্যা অথবা হার্টের সমস্যা, তারা আমাকে যারা দূরে আছেন, আসতে পারে না, তারা অনলাইনে চিকিৎসাও করতে পারেন। তো আমাদের রুগীকে ধন্যবাদ। তো আপনি খুশি? আলহামদুলিল্লাহ, আমরাও খুশি, আপনি ভালো হয়েছেন। তো আপনিও তো অন্য অন্য মানুষকে বলবেন, ঠিক আছে? আপনার বন্ধু বান্ধব বলবেন। আর সময় মতো কি করতে হবে ভাই? খাওয়া দাওয়া কিন্তু করতে হবে সময় মতো। আপনার কিন্তু মেইন প্রবলেমটা হইতেছিল সময় মতো না খাওয়ার কারণে। দেখা যায় আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই টিউশনতে বা আপনি প্রাইভেটে গেছেন, এই কারণেই আপনার কিন্তু সমস্যা। আবার তারপর প্রাইভেট থেকে আবার সরাসরি চলে গেছেন কলেজে, এর জন্য আপনার কিন্তু সঠিকভাবে খাওয়াটা না হওয়ার কারণেই মূলত এই পেপটিক আলসার ডিজিজটা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আপনি এখন আল্লাহর রহমতে সুস্থ। হ্যাঁ, এইভাবে থাকলে নিজে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।